আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম। একটু কর্মব্যস্ততা ছিল এবং এর মধ্যে বাড়ি গিয়েছিলাম, এজন্য ভিডিও দিতে পারি নাই। তো আবার আপনাদের সামনে হাজির হলাম। বিগত দিনগুলোতে আমি S7-1200 PLC নিয়ে টিউটোরিয়াল দিয়েছি। তো আমি এখন চিন্তা করছি যে একই সাথে দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করব। তো কারণ হচ্ছে, একটা ব্র্যান্ড নিয়ে কাজ করে দেখা যায় যে সপ্তাহে একটা বা সর্বোচ্চ দুইটা ভিডিও দেওয়া হয়। তো আমি যদি চাই যে একাধিক ব্র্যান্ডে কাজ করবো, সেক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও দিতে পারবো। সেটা আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আর তাছাড়া একটা ব্র্যান্ডে কাজ করলে বারবার একঘেয়েমি লেগে যায়, বিরক্ত লাগে। তো এটাও একটা বিষয়। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ডেল্টা পিএলসি নিয়ে ভিডিও দেবো সিমেন্সের পাশাপাশি। তো এই জন্য একটা লিস্ট তৈরি করে রাখছিলাম। দেখেন, ডেল্টা পিএলসি টিউটোরিয়াল লিস্ট এখানে 79 পর্যন্ত লিস্ট আছে, অর্থাৎ 79টা টিউটোরিয়াল হবে। তো এর মধ্যে কিছু প্লাস হবে, সামনে বাড়বে। অ্যাড করা হয় নাই, অ্যাড করবো ইনশাল্লাহ। 80টা বেশি হবে। যাই হোক, তো আজকে যদি প্রথম শুরু করি, তাহলে সেক্ষেত্রে প্রথম ভিডিও হবে কি, ডেল্টা পিএসসি টিউটোরিয়াল 1। টিউটোরিয়াল 1 হবে কি, ইন্ট্রোডাকশন টু বেসিক ইনস্ট্রাকশনস, ওকে। আর সেকেন্ড ভিডিওটা হবে কি, ইন্ট্রোডাকশন টু অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস, ওকে। পরে ধাপে ধাপে অন্যান্য অন্যান্যগুলো হবে। তো তার আগে বলে নেই যে ডেল্টা পিএসসি সফটওয়্যার আছে দুইটা, একটা হচ্ছে WPL সফট, আর একটা হচ্ছে ISP সফট। তো WPL সফটের লেটেস্ট যে ভার্সন 2.52, এটা লঞ্চ করা হয়েছিল 2024 সালের জানুয়ারি মাসে। তো আরেকটা হচ্ছে ISP সফট, ওটাও PHP সফটওয়্যার। ওটার লেটেস্ট ভার্সন আছে 3.20, যেটা এই নভেম্বর মাসে 24 সালে লঞ্চ হয়েছিল। যাই হোক, তো আমার কাছে দুইটা সফটওয়্যার আছে, কিন্তু ইনস্টল করা আছে WPL সফট 2.52, এটা ইনস্টল করা আছে। আমি এটাতে প্রোগ্রাম করি। আর ISP সফটওয়্যার সাহায্যে ব্লক আকারে প্রোগ্রাম করা যায়, অর্থাৎ সিমেন্স, অমরন, রেনবেডলি যে হাই লেভেলের পিএসসি গুলো আছে, বা স্নাইডার, ওখানে যে ব্লকিং আকারে ফাংশন গুলো থাকে, ফাংশন ব্লক আকারে, ওই ব্লক আকারে ফাংশন গুলা এই ISP সফটে পাওয়া যায় বা প্রোগ্রাম করা যায়। আচ্ছা, যাই হোক, তো চলেন শুরু করা যাক। আমরা জানি যে কোনো পিএসসি বা SMS সফটওয়্যারের প্রোগ্রাম করতে হলে আগে কি করতে হয়, সফটওয়্যার ঢোকার পর ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, ফাইল থেকে নিউ, ঠিক আছে। আর ওখানে কাজ কি, যদি কোনো প্রোগ্রাম আগে সেভ করা থাকে অথবা আপনাকে কেউ প্রোগ্রাম দেয়, সেম পিএসসি ব্র্যান্ডের প্রোগ্রাম দেয়, তো আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, ঠিক আছে। ওপেন করার পর আপনি যেখানে রাখছেন ওখান থেকে বের করে ওপেন করবেন। আর ফাইল থেকে নিউ মানে কি, নিউ থেকে আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রোগ্রাম টাইটেল আপনি দিতে পারেন চাইলে, আমি দেবো না। ফাইল নেই, অর্থাৎ আপনি যে নামে সেভ করবেন ওখানে ওই নামে শো করবে, যে নামে সেভ করবেন। আমি সাপোজ দেবো ইন্ট্রোডাকশন টু ডেল্টা পিএলসি। অথবা আমি প্রোগ্রাম টাইটেল সংক্ষেপে সংক্ষেপে দিতে পারি, ইন্ট্রোডাকশন আই দিলাম, ডেল্টা বেসে ডি দিলাম, ডেল্টার ডি দিলাম, আর পিএসসি পি দিলাম। ইন্ট্রোডাকশন টু ডেল্টা পিএসসি, ঠিক আছে, IDB সংক্ষেপে। আচ্ছা, আর কমিউনিকেশনে তো আপনার RS-232 থাকবে। এটা হচ্ছে মডেলের মধ্যে কি আছে, PSC প্রোগ্রাম করবেন, নাকি VFD প্রোগ্রাম করবেন, নাকি টিপির প্রোগ্রাম করবেন। আমি টিপি নিয়ে কখনো কাজ করি নাই, PSC এবং VFD নিয়ে কাজ করছি। অর্থাৎ এই PSC সফটওয়্যারের সাহায্যে PSCর প্রোগ্রামও করা যায়, আবার VFDরও প্রোগ্রাম করা যায়। তো দুটোই দেখাবো আমি সামনে ইনশাল্লাহ। আচ্ছা, PSC সিলেক্ট থাক। আচ্ছা, একটা জিনিস দেখাই। ভিএফডির মধ্যে ক্লিক করে দেখবো অনেক ধরনের ভিএফডি আছে যেটা সাপোর্ট করে। এই পিএসসি গুলা, এই ভিএফডি গুলা বাদে অন্য অন্য ভিএফডি সাপোর্ট করবে না, কারণ ওগুলোর মধ্যে পিএসসি প্রোগ্রাম ডাউনলোড করার কোনো অপশন নাই বা কাজ করে না। পিএসসির কার্ড বা কমিউনিকেশন কার্ড ভিতরে নাই, ভিতরে নাই, ঠিক আছে। তো আমার কাছে MS-300 আছে, এটা এটা আমি দেখাবো সামনে ইনশাআল্লাহ। তো আমি এখন যেহেতু পিএসসি নিয়ে কাজ করবো, এই জন্য পিএসসি সিলেক্ট করলাম। আর এটা হচ্ছে সিরিজ, আপনি ডেল্টা পিএসসির কোন সিরিজটা নেবেন। আমার কাছে SV2 এই সিরিজটা আছে, এই জন্য এটা সবসময় সিলেক্ট করে রাখি। আপনি যেটা দরকার বা যেটা আপনার কাছে আছে ওটা সিলেক্ট করতে পারেন। SV2 কোথায়,
SV2, ওকে। SV, এই যে SV, ওকে। আচ্ছা, তাহলে ওকে দেই। আচ্ছা, এখন দেখেন এই বাম পাশে এখানে কি লেখা আছে? APIS, এস আছে ছোট হাতের। এই এ মানে হচ্ছে এপিইউ তে বোঝাইছে কি অ্যাপ্লিকেশন, আইএস বোঝাইছে ইনস্ট্রাকশনস। অর্থাৎ এপিআইএস হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস। তো অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন নিয়ে তো আমার আরেকটা ভিডিও আছে আছে সামনের ভিডিওতে, অর্থাৎ 2 নম্বর টিউটোরিয়াল। 2 নম্বর টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস। এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনের ভিতরে আরো অনেক ইনস্ট্রাকশন আছে যেটা আমরা সামনের ভিডিওতে দেখবো। সবই যে লাগবে এমন না, আমরা যেগুলো লাগবে সেগুলো দেখাবো। এখন বলতে পারেন যে সবজি না লাগলে দিচ্ছে কি জন্য? হ্যাঁ, দিছে, লাগে। যারা অনেক হাই লেভেলের প্রোগ্রামার, বড় বড় প্রোগ্রাম করে, বড় বড় প্রোগ্রাম বলতে কি আপনার রোবোটিক্স প্রোগ্রাম, মোশন কন্ট্রোল, যে আরো আপডেট লেভেলের প্রোগ্রাম গুলো করে, তারা অনেক বেশি ইনস্ট্রাকশন ইউজ করে। হ্যাঁ, যেমন আমি এখানে যে রাখি যে ট্রান্সমিশন কম্পারিজন, এখানে ক্লিক করতে দেখেন এই যে বিসিডি আছে, এর বিসিডি কি আমরা সহজে লাগে আমরা ইউজ করতে পারবো? বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল। এটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছিলাম। তো এটা এখানে আমার কাজ কি? প্রোগ্রামিং কাজ নাই তো। তো যারা হাই লেভেল প্রোগ্রামার তারা ইউজ করতে পারে তাদের ধরন ধরন অনুযায়ী, আমাদের লাগবে না। তো যেসব ইনস্ট্রাকশন লাগবে সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ। আসলে হোক, আমাদের কাজ হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন নিয়ে। দেখেন এখানে উপরে যে মেনুগুলো আছে এটা হচ্ছে মেনু বার। ফাইল, এডিট, কম্পাইলার, কমেন্টস, সার্চ, ভিউ, কমিউনিকেশন, অপশনস, উইজার্ড, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে আমার মেনু বার। এবং প্রত্যেকটা মেনু বারের আন্ডারে টুলস বার রয়েছে, যেগুলো আমার এখানে নিচে শো করা আছে। এই টুলস বার গুলো আমরা ভিউ থেকে হাইড করতে পারি। ঠিক আছে, এই টুলস বার গিয়ে, ভিউ থেকে টুলস বার গিয়ে কি করতে পারি? হাইড করতে পারি। অথবা এই যে ওয়ার্ক প্লেস থেকে আর অন্য অন্য জায়গা থেকে, মূলত এই টুলস বার থেকে আমরা কি করতে পারি? এই টুলস গুলো হাইড করতে পারি। আচ্ছা, মেনু বারে কি কি আছে? ফাইল আছে, নিউ, ওপেন। নিউ এবং ওপেন কাজ তো বললাম আমি। সেভ এবং সেভ এর সাহায্যে আমরা প্রোগ্রামকে সেভ করতে পারি। ক্লোজ প্রজেক্টের সাহায্যে প্রোগ্রাম ক্লোজ করতে পারি। প্রিন্টের সাহায্যে প্রিন্ট করতে পারি। আর এগুলো দরকার নাই। এডিটে কি আছে? এডিট আছে ডিলেট, ডিলেট, সিলেক্ট অল, ইনসার্ট, ইনসার্ট রো, ডিলেট রো, ডিলিট ভার্টিক্যাল লাইন। এগুলা আমার দেখেন ডান পাশে লেখা আছে কিবোর্ডের সাহায্যে কিভাবে করা যায়। ইনসার্ট রো কিভাবে করা যায়? কন্ট্রোল আই দিয়ে। ডিলিট রো কিভাবে করা যায়? কন্ট্রোল এল দিয়ে। হুম। ডিলিট ভার্টিক্যাল লাইন কিভাবে করা যায়? কন্ট্রোল ডি। প্রত্যেকটারই ফাংশন তো আছে, কি ফাংশন কি দেওয়া আছে, কি কি লাগবে ইউজ করে আমরা করতে পারি কিবোর্ডের সাহায্যে। ইনসার্ট রো মানে কি? আমরা যে প্রোগ্রামটা করবো এর উপরে যদি আমরা কোনো প্রোগ্রাম রো নিতে চাই, রো মানে সারি, এটা একটা সারি না? রো। আমি যদি এর উপরে আরেকটা রো নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই এখান থেকে এডিট থেকে ইনসার্ট রো দিলে ইনসার্ট হবে। ইনসার্ট হয়ে গেছে। তারপর আমি যদি এখানে প্রোগ্রাম করি, এলডি স্পেস, এই যে এলডি স্পেস জুড়ে রাখলাম, পিছনে রাখলাম, এইটা নিয়েও একটা ভিডিও সামনে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ কিবোর্ড থেকে কিভাবে প্রোগ্রাম করা যায়, কিবোর্ড থেকে কিভাবে প্রোগ্রাম করা যায়। ওকে। যারা আহ, ভালো প্রোগ্রামার বা মোটামুটি জানেন তারা অবশ্যই জানেন। যারা একদম নতুন তারা জানেন না, তাদের জন্য লাগবে আর কি, যে কিবোর্ডের সাহায্যে কিভাবে প্রোগ্রাম করা যায়। আচ্ছা, এটা প্রোগ্রাম করলাম এক লাইনে, আর কিছু করবো না এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখেন আমি যদি ইনসার্ট রো করতে চাই, তাহলে এখানে সিলেক্ট করার পর কন্ট্রোল আই দিলে দেখেন উপরে রোটা বাইরে গেছে, তাই না? আবার কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এটা গেল ইনসার্ট রো। ডিলিট রো, আমি যদি এটা সিলেক্ট সিলেক্ট করার পর যে কোনো জায়গায়, রোড যে কোনো জায়গায় সিলেক্ট করার পর ডিলিট দিয়ে এখান থেকে ডিলিট হয়ে গেছে, দেখছেন? আবার কন্ট্রোল জেড দিলাম। ডিলিট ভার্টিক্যাল লাইন, আমি যখন ভার্টিক্যাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন F8, ভার্টিক্যাল লাইন টানি, এখানে ক্লিক করলেই ভার্টিক্যাল লাইন হয়ে যাবে। তো ভার্টিক্যাল লাইন হয়েছে না? আমি যদি এখন এটা কি করতে চাই, ডিলিট করতে চাই, এখানে সিলেক্ট করার পর ডান পাশে সিলেক্ট করার পর এই যে ডিলিট ভার্টিক্যাল লাইন, অথবা এই এডিট থেকে ডিলিট ভার্টিক্যাল লাইন, ডিলিট হয়ে গেছে। অর্থাৎ এই যে মেনুবার গুলো আছে, মেনুবারের আন্ডারে যে মেনুবারের আন্ডারে যে টুলস গুলো আছে, প্রত্যেকটা টুলস আমার এখানে আছে সাধারণ নিচে। ঠিক আছে। এই ডিলিট ভার্টিক্যাল লাইন, এটা দেখেন এখানে আছে, ডিলিট ভার্টিক্যাল লাইন।
ইনসার্ট রো, ডিলিট রো, এগুলো আমি কন্ট্রোল এল বা কন্ট্রোল আই দিয়ে কিবোর্ডের সাহায্যে করতে পারি, তাই না? আচ্ছা, এখন তারপরে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কাজ কি? কোনো প্রোগ্রামে যদি কোনো অসামঞ্জস্যতা, অর্থাৎ সফটওয়্যারে যদি কোনো শর্ত ভঙ্গ করে এমন কোনো ইনস্ট্রাকশন থাকে, তাহলে কি হবে না? কম্পাইল হবে না। অর্থাৎ এই সফটওয়্যারের কন্ডিশন আছে না, আপনার এই যে টার্মস এন্ড কন্ডিশন বলে একটা কথা আছে না? তো টার্মস এন্ড কন্ডিশন যদি আপনার সেম না হয় বা সেম না থাকে, সেক্ষেত্রে কি হবে না? কম্পাইল হবে না। যেমন আমার এই প্রোগ্রামটা সঠিক প্রোগ্রাম, কোনো ভুল নাই, মানে উল্টা পাল্টা কিছু নাই, অসামঞ্জস্য কিছু নাই। আমি যদি কম্পাইল করি, কম্পাইলার থেকে লেটার ইনস্ট্রাকশন ক্লিক করলে কম্পাইল হয়ে গেছে, দেখছেন? কম্পাইল হলে কি হবে? সাদা হয়ে যাবে। আর যদি কম্পাইল না হয় তাহলে কি হবে? ওই যে আমার আহ, ধূসর ব্যাকগ্রাউন্ড, ওই ধূসর ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। যেমন আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন টানি, টানলাম, এখানে কোনো প্রোগ্রাম, এটা কি প্রোগ্রাম হয়েছে? কোনো হয় নাই। কারণ কি? এখানে দেখেন, ইন্ট লাইনের সাথে আমি ভার্টিক্যাল লাইন জোড়া দিয়ে দিয়েছি, এটা কোনো কিছু হলো না। অথবা আমি যদি এখানে আহ, ই করি, এটা ইনসার্ট করার পরে যদি আমি এখানে ভার্টিক্যাল লাইন দিই, তাও কিন্তু প্রোগ্রাম হয় নাই। কারণ কি? আমি ভার্টিক্যাল লাইনটা আছে, আমি এখান থেকে কোনো কোনো কিছু ইউজ করি নাই। এটার সাথে কোনো কোনো কিছু কানেকশন করা আছে? ভার্টিক্যাল লাইন নিচে কোনো কিছু কানেকশন করা নাই, তার মানে কি? এটা লঙ্ঘন করছে, টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করছে, অসামঞ্জস্যতা দেখা যাইতেছে এখানে, এই জন্য এটা কম্পাইল হবে না। এই কম্পাইলার থেকে লেটার ইনস্ট্রাকশন, অথবা এই টুলসটা আমার এখানে আছে, দেখেন যে কোড, এই কোড লেখা লেটার ইনস্ট্রাকশন, ক্লিক করলে কি হবে না? অ্যাকসেপ্ট ক্লিক করতেছি, কম্পাইল হচ্ছে না। কারণ কি? এটা ভুল আছে, এই জন্য হচ্ছে না। অথবা এই দেখেন, ফেইল টু কম্পাইল, ফেইল টু কম্পাইল, আবার যদি ক্লিক করি, ফেইল টু কম্পাইল, রেফারেন্স স্টেপ নাম্বার রো 0 থেকে 1, এই রেফারেন্স লাইন, লাইন রেফারেন্স দিয়ে দিছে। আমি যখন ক্লিক করি, অটোমেটিক এখানে নিয়ে যাবে, দেখছেন? এখানে ভুল দেখাইতেছে। কি ভুল? আমি যে ভার্টিক্যাল লাইনটা আছে, এখানে কোনো ই দিয়ে নেই, এখানে কোনো অক্সিলারি ইউজ করি না, এই জন্য এখানে ভুল দেখাচ্ছে। আমি যদি এখানে একটা ল্যাচিং দিয়ে দিই, এখন যদি কম্পাইল করে দেখেন, কম্পাইল করলাম, কম্পাইলিং ইজ কমপ্লিট, মানে কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখেন, ধূসর ব্যাকগ্রাউন্ড নাই, সাদা হয়ে গেছে, তার মানে কি? কম্পাইল হয়ে গেছে। এখন কোনো ভুল নাই, অসামঞ্জস্যতা নাই, ভুল না, এটাকে বলা হয় অসামঞ্জস্যতা। যাই হোক, কম্পাইল গেলে এখন কমেন্টস। কমেন্ট হচ্ছে ডিভাইস কমেন্ট, সেগমেন্ট কমেন্ট, রো কমেন্ট। ডিভাইস কমেন্ট হচ্ছে এই যে প্রত্যেকটা ডিভাইস, এই প্রত্যেকটা ডিভাইসের জন্য কমেন্ট লেখা যায়। এখান থেকে লিখতে পারেন, অথবা এখান থেকে লিখতে পারেন। এখান থেকে কি করে লিখতে পারেন? এখানে ক্লিক করলে X0 আছে। আমি যা লিখবেন তা এখানে কমেন্ট আকারে শো করবে। এগুলো নিয়ে ভিডিওগুলো সবগুলো ধরে 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 দেখাতে গেলে ভিডিও হবে 1 ঘন্টার উপরে, এত বড় ভিডিও করা যাবে না। জাস্ট বলে যাই, এগুলো তো আস্তে আস্তে দেখবেন যে কিভাবে প্রোগ্রাম করি, কিভাবে কমেন্ট অ্যাড করি, এগুলো আস্তে আস্তে দেখবেন, সমস্যা নাই, হ্যাঁ। তারপরে অথবা আপনি এখান থেকে করতে পারেন, এখানে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করলেও এখান থেকে আপনি কমেন্ট লিখতে পারবেন। ডাবল ক্লিক করার পর থ্রি ডট থেকে এখানে কমেন্ট লিখতে পারবেন, কমেন্ট, হ্যাঁ। আচ্ছা, গেল। তারপর হচ্ছে কি সেগমেন্ট কমেন্ট। আপনি সাপোজ 100 লাইন একটা প্রোগ্রাম করছেন, আপনি তিনটা ভাগে ভাগ করবেন: অটো, ম্যানুয়াল, অ্যালার্ম কনফিগারেশন। সাপোজ তিনটা ভাগ করছেন। তো আপনি যদি চান যে প্রত্যেকটা ভাগের জন্য আপনি একটা কমেন্ট লিখে দিবেন, ওটাকে বলা হয় সেগমেন্ট কমেন্ট। আপনি তিনটা সেগমেন্টে ভাগ করছেন প্রোগ্রামকে, ওটা সেগমেন্ট কমেন্ট। সেক্ষেত্রে কি করতে হবে? এই রোটা আগে ইনসার্ট করতে হবে, কন্ট্রোল আই দিয়ে ইনসার্ট করে উপরে আপনি যদি মাউস রাখেন, তারপর আপনি সেগমেন্ট কমেন্ট যা লিখবেন ওইটা এখানে শো করবে। তারপর লিখলাম অটো, চলে আসছে, দেখছেন? অটো। শুধুমাত্র সেগমেন্ট কমেন্টটা এখানে লিখলে অটোমেটিক শো করবে। ডিভাইস কমেন্ট বা রো কমেন্ট দেখেন, এডিট রো কমেন্ট। রো কমেন্টের কাজ কি? এই যে একটা রো, এই রোর আন্ডারে যদি আপনি প্রত্যেকটা রোর নাম দিতে চান, কোনো একটা কিছু দিতে চান লিখে, ওই রো কমেন্টটা শো করবে কোথায়? রো কমেন্টটা শো করবে হচ্ছে আপনার এই এই যে কয়েল গুলো আছে না, বা ফাংশন বা ইনস্ট্রাকশন যেটা থাকবে, এই ফাংশন বা ইনস্ট্রাকশন বা কয়েলের ডান পাশে, অর্থাৎ ডান পাশে থাকবে, এক কথায় ডান পাশে থাকবে। তাহলে রো কমেন্ট কোথায় কোথায় থাকে? ডান পাশে থাকে।
তো এই রো কমেন্ট বা ডিভাইস কমেন্ট, ইনপুট আউটপুট ডাটা রেজিস্টার মেমোরি, এই রো কমেন্ট বা ডিভাইস কমেন্ট গুলা শো করাইতে হয়। শো না করলে দেখতে পারবেন না। ঠিক আছে, আমি যদি এটা কমেন্ট লিখি সাপোজ, হ্যাঁ, লিখলাম স্টার্ট, স্টার্ট লিখলাম, এই শো করতেছে, শো করতেছে না। শো করাইলে শো করবে। আচ্ছা, এটা পরবর্তীতে আসতেছে। আরেকটা আছে কি রো, রো কমেন্ট, ওই যে বললাম, যে রো এর আন্ডারে বা যে সারির আন্ডারে আপনি রো কমেন্ট লিখতে চান বা সারির কমেন্ট দিতে চান, ওই রোটাকে সিলেক্ট করতে হবে। দেন এডিট রো কমেন্টে ক্লিক করবেন। দেখেন 0 নম্বর, 0 নম্বর রোতে কোনো প্রোগ্রাম নাই, এই জন্য এখানে স্টার নাই। 1 নম্বর রোতে কোনো প্রোগ্রাম আছে, স্টার আছে। আবার 2 নম্বর রোতে প্রোগ্রাম নাই, ফাঁকা। আবার 3 নম্বর রোতে এখানে যে ইন্ট, এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন। ইন্টও কিন্তু একটা ইনস্ট্রাকশন, অটোমেটিক, এটা অটোমেটিক থাকে, লিখতে হয় না। এই জন্য 3 নম্বর লাইনেও কি আছে, স্টার আছে। যে লাইনে প্রোগ্রাম আছে বা যে রোতে প্রোগ্রাম আছে, রোতে স্টার থাকে, বাকি বলে স্টার ছাড়া। যাই হোক, তো আমি যদি 1 নম্বর রোতে রোর আন্ডারে কমেন্ট লিখতে চাই, সাপোজ মোটর, মোটি ওভার কমেন্ট ইন্টার দিলাম, শো করতেছে কি? শো করতেছে না, কারণ কি? কারণ শো করতেছে না, কারণ আমি শো করাই নাই। শো করাবো সামনে, আচ্ছা আমি আসতেছি। আচ্ছা, এলো 3টা কমেন্ট গেল। সার্চ, সার্চের কাজ কি? এই সার্চে ক্লিক করলে আপনি, এই ফরওয়ার্ডে ক্লিক করে যদি আপনি এই ডাটা টাইপ দেখেন, অল আছে। আপনি ডিভাইস কমেন্ট, রো, ডিভাইস কমেন্ট, ডিভাইসের মধ্যে কি কি আছে, কন্টাক্ট মানে এই যে এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট, কয়েল, এই যে আউটপুট কয়েল, এপিআই নাম্বার, এই যে এপি মানে কি, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, যে ফাংশন গুলো আছে, ফাংশন গুলো টাইমার, কাউন্টার, মোড বাস, মোড রাইট, মুভ, এই যে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন গুলো, এপিআই গুলো, এগুলা। কমেন্ট, কমেন্ট বলতে কি যে, কমেন্ট বলতে ডিভাইস কমেন্ট হতে পারে, অথবা আপনার সেগমেন্ট কমেন্ট হতে পারে। এগুলো যদি আপনি আলাদাভাবে সিলেক্ট করে সার্চ করতে চান তাও পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে অল সিলেক্ট রাখা, অল সিলেক্ট রেখে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট একটা জিনিস সিলেক্ট করে খুঁজতে পারেন। এই যেখানে যা লিখবেন ওটা শো করবে। আর ফর মানে হচ্ছে উপর দিকে, আপনি যদি চান যে উপরের দিকে প্রোগ্রামে প্রোগ্রামে আপনি কোনো কিছু খুঁজবেন, তাহলে ফরওয়ার্ড সিলেক্ট রাখতে হবে। আর যদি চান নিচের দিকে কোনো কিছু খুঁজবেন, তাহলে ব্যাকওয়ার্ড রাখতে হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ না লিস্ট ইন দ্য রেজাল্ট। যদি স্টেপ বাই স্টেপ রাখেন, তাহলে স্টেপ বাই স্টেপ একটা করে আপনি সার্চ করে পাবেন। আর যদি লিস্ট দ্বারা রেজাল্ট, আপনি সাপোজ আমার এক জিরো তো এক জায়গায় না, এক জিরো তো আমার অনেক জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এক জিরো যদি লেখেন, ওই লিস্টটা আপনার কোথায় শো করবে, সার্চিং ইজ কমপ্লিট। সার্চিং ইজ কমপ্লিট মানে কি, পাওয়া গেছে এক জিরো কোথায় আছে। দেখেন এখন যদি আমি এই যে এই পড়াশোনাটা যদি উপর দিকে তুলি, এই দেখেন এখানে লিস্ট আকারে শো করছে এলডি। এই যে 1,1,1 মানে কি, 1 নম্বর রো, 1 নম্বর কলাম। এটা হচ্ছে 1 নম্বর রো, এটা হচ্ছে 0 নম্বর রো, উপরেরটা এটা হচ্ছে 1 নম্বর রো। তাহলে 1 নম্বর রো, 1 নম্বর কলাম, এটা এক নম্বর কলাম না, এটা হচ্ছে 1 নম্বর কলাম। এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম। তাহলে 1 নম্বর রোড, 1 নম্বর কলাম হচ্ছে এইটা। এই জন্য এই 1 নম্বর রো, 1 নম্বর কলাম দেখা দেখা যাচ্ছে এলডি এক্সিট, এক্সিট। এক্সিট যদি আর থাকতো, তাহলে আমাকে এখানে পর্যায়ক্রমে শো করতো। এবার আপনি যে কোনো ওই ডিভাইসের অ্যাড্রেস আপনি সার্চ করে খুঁজতে পারবেন। আপনি তারপর তো খুঁজলেন, খোঁজার পরে 10টা লিস্ট আসলো, আপনি যেটার মধ্যে ক্লিক করবেন ওটার মধ্যে অটোমেটিক নিয়ে যাবে। যেটার মধ্যে ক্লিক করবেন অটোমেটিক ওটার মধ্যে নিয়ে যাবে। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি, তারপর আমার এখানে সিলেক্ট আছে এখন, আমি এখানে এক্সিকিউট খুঁজবো। তো আমি যদি এক্সিকিউট ক্লিক করি, অটোমেটিক দেখেন, অটোমেটিক এখানে নিয়ে গেছে। আমি যদি আবার কন্ট্রোল এফ দিই, মানে সার্চ করবো আর কি, Y0, এখন আমি Y0 সার্চ করবো। সার্চ দিলাম, দেখেন Y0 কয়টা আছে, 2টা আছে। একটা এক জায়গায় আছে আউটপুট, এক জায়গায় আছে ইনপুট হিসেবে, অক্সিলারি হিসেবে। একটা আছে আউটপুট হিসেবে, একটা আছে ইনপুটের অক্সিলারি হিসেবে বা লেসিং হিসেবে আছে এখানে। এলডি মানে কি, অক্সিলারি বা এনও, এলডি মানে হচ্ছে এনও, আর এলডি আই হচ্ছে এনসি। এটা পরবর্তী ভিডিও দেখাবো, এলডি আই পরবর্তী ভিডিও আছে। তাহলে এটা দেখেন কি লেখা আছে কি, 2 নম্বর রো, 1 নম্বর কলাম। তাহলে এটা হচ্ছে এই যে ওয়াই রোড আছে না, এটা 2 নম্বর রো না, এটা 2 নম্বর রো। কলাম কত, কলাম 1। তাহলে 2 নম্বর রোর 1 নম্বর কলাম, এই জন্য 2,1। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি, অটোমেটিক এটার মধ্যে নিয়ে যেতেছে। আমি যদি উপরে ক্লিক করি, অটোমেটিক এটার মধ্যে নিয়ে যেতেছে। তো এটা হচ্ছে আমার
সার্চের খেলা, সার্চের কাজ। আচ্ছা, সার্চের কাজগুলো এখানে আর কিছু তো দরকার নাই। ভিউ ভিউতে কি কি আছে? টুলস বার। আমি যদি সাপোজ টুলস বার যদি স্ট্যাটাস বার ক্লিক করি, দেখেন কোথাও একটা স্ট্যাটাস বার ছিল, ওটা এখন নাই। আবার ক্লিক করে চলে আসছে। হুম। আচ্ছা, তারপরে আবার টিকতে রাখি। তারপরে কি আছে? স্ট্যান্ডার্ড এডিটিং টুলবার, এটা ক্লিক করে দেখেন। এখানে যা ছিল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিটিং টুলবার, এটা নাই। তাহলে ভিউ থেকে আমি কি করতে পারি? যে কোনো টুলসকে হাইড বা শো করাইতে পারি। তাহলে আবার কি করবো? ভিউ থেকে টুলস বারে গিয়ে স্ট্যান্ডার্ড এডিটিং টুলবার চলে আসছে আবার। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা মেনু বারের আন্ডারে যে টুলস গুলো আছে, টুলস গুলো নিচে এখানে এবার শো করা আছে। আচ্ছা, তারপরে কি আছে? ওয়ার্কপ্লেস দরকার নাই। মনিটরিং ডাটা ফরম্যাট, এখান থেকে অনেক সময় প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু প্রোগ্রাম করি বা দশমিক ভগ্নাংশে প্রোগ্রাম করি। ডাটা রেজিস্টার যখন দিব তখন আমি যদি নর্মালি কনস্ট্যান্ট ভ্যালু দিই, কে দিয়ে ভ্যালু নেই, অর্থাৎ আমি যদি দশমিক সংখ্যা না নিয়ে পূর্ণ সংখ্যা দিই, অর্থাৎ ইন্টিজার সংখ্যা দিই 1 2 3 4 5, তাই আমি দেখতে পারবো। আর যদি আমরা ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ তাহলে দেখেন অনেক সময় যে বললাম ওই ফ্র্যাকশনাল ভ্যালুর প্রোগ্রাম করি, বা আমার ফ্লোটিং গুলো বা ফ্র্যাকশনাল ভ্যালু দেওয়া দরকার হয়, ডাটা দেওয়ার দরকার পড়ে অনলাইন ট্রাবল শুটিং করার সময়, অথবা এই সময় ডাটা দেবো, দেওয়ার সময় কি করতে হয়? দশমিক গুলো দিতে হয় না? ফ্রিকোয়েন্সি কি দিই? সাপোজ 25.5 দশমিক দিলাম। এই যে ফ্র্যাকশনাল ভ্যালুর কাজ, এই ফ্র্যাকশনাল ভ্যালুর কাজগুলো যখন কোনো এখানে প্রোগ্রাম করব, এই ফ্র্যাকশনাল ভ্যালু দিলে পরে এখন অটোমেটিক মানে সরাসরি শো করবে না। ফ্র্যাকশনাল ভ্যালু দিলে শো করবে না। আমি সাপোজ 25 দেই, 25 শো করবে। 30 দেই, 30 শো করবে। কিন্তু আমি যদি 25.5 30.2 দেই, তাহলে এই দশমিক ভ্যালুটা শো করবে না, মানে সংখ্যায় সংখ্যায় দেখাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এই ভিউ থেকে ফ্লোটিং ফরম্যাট না, এই যে মনিটরিং ডাটা ফরম্যাট থেকে ফ্লোটিং ক্লিক করলে ফ্লোটিং ভ্যালু দেখতে পাবেন। আবার যদি আপনি ফ্লোটিং এ থাকা অবস্থায় আপনি কনস্ট্যান্ট ভ্যালু দেন বা ইন্টিজার সংখ্যা দেন, 1 2 3 4 5 সংখ্যা দেন, ডাটা রেজিস্টার দেন, তাহলে শো করবে না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি? আবার এই মনিটরিং ডাটা ফরম্যাটে গিয়ে সাইন ডেসিমেলে যেতে হবে। ওকে। জুমের কাজ কি? এর দরকার নাই। জুমের কাজ হচ্ছে এই যে এই পেজটা ছোট বড় করা। 100 125 তো আছে, আমি যদি 150 দিই, বড় হবে। বড় হয়েছে না? বড় হয়েছে। আমরা যদি 50 দিই, ছোট হয়ে গেছে, একদম ছোট। এই জুমের কাজ 125 দিয়ে দিই। আচ্ছা, তারপরে কি আছে? ইনস্ট্রাকশন লিস্ট মোড, ল্যাডার ডায়াগ্রাম মোড। আমরা জানি যে পিএসসি প্রোগ্রামিং এর অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাডার ডায়াগ্রাম হচ্ছে আমাদের সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, মানে পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। ঠিক আছে? তো এখানে ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রাম করা যায়, আবার ইনস্ট্রাকশন লিস্টেও প্রোগ্রাম করা যায়। ইনস্ট্রাকশন লিস্ট, এসএফসি, তারপরে আছে কি ফাংশন ব্লক ডায়াগ্রাম, আরো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা সব সপ্তাহে সবকিছু সাপোর্ট করে না। তো এটার মধ্যে ইনস্ট্রাকশন লিস্টে প্রোগ্রাম করা যায়। এখানে এসএফসি আছে কিন্তু এখানে হাইড করা, তার মানে কি এসএফসি তে এই বাংলাদেশে এই সপ্তাহে প্রোগ্রাম করা যাবে না। এই সপ্তাহে এটা হাইড করা। তারপরে ইনস্ট্রাকশন লিস্ট মোডে আপনি প্রোগ্রাম করতে পারবেন। আমরা এই যে প্রোগ্রামটা করা করা হয়েছে, এই এটা এটা হচ্ছে লেটার ডায়াগ্রাম। আমি যদি চাই এটাকে আমি ইনস্ট্রাকশন লিস্ট মোডে দেখবো কিরকম দেখতে, তাহলে ভিউ থেকে এই যে ইনস্ট্রাকশন লিস্ট মোডে ক্লিক করলে এটা কিন্তু প্রোগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট মোডের একটা প্রোগ্রাম। ইনস্ট্রাকশন লিস্ট এই প্রোগ্রামের এই মোডে একটা প্রোগ্রাম। ঠিক আছে? আবার যদি আমি ল্যাডার ডায়াগ্রাম যেতে চাই, তাহলে এই ভিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম মোডে যেতে হবে। ওকে। এই টুলস গুলো আমার এখানে আছে। ইনস্ট্রাকশন লিস্ট মোড, ল্যাডার ডায়াগ্রাম মোড, হ্যাঁ, এডিট মনিটরিং ডিভাইস। আমরা যখন অনলাইন বা অফলাইন সিমুলেশন করি তখন তখন আমরা ডাটা রেজিস্টারের ভ্যালু দেখার জন্য বা ভ্যালু দেওয়ার জন্য এই এডিট মনিটরিং ডিভাইসে ইউজ করতে পারি। এখন গেলে কাজ করবে না, কারণ এখন অনলাইন নাই বা সিমুলেশন করিনি। ডিভাইস কমান্ড লিস্ট, আমরা সাপোজ 1000 লাইনের প্রোগ্রাম করছি বা 100 লাইনের প্রোগ্রাম করছি, প্রত্যেকটা ডিভাইস লেখার পর বা লাইন লেখার পর
ডিভাইস ডিভাইসের কমেন্ট লেখা ভেজা লেখা আছে। তো আমরা কি করতে পারি, এই ভিউ থেকে ডিভাইস কমেন্ট লিস্টে গিয়ে দেখেন X0-তে স্টার আছে কারণ কি আমরা X0 ইউজ করছি। আবার ওয়াই জিরোতে স্টার আছে কারণ ওয়াই জিরো ইউজ করছি, বাকিগুলোতে স্টার নাই। স্টার নাই মানে কি ইউজ করি নাই। যেটা আমার স্টার, মানে যেটা ইউজ করছি ওখানে আমার স্টার দেখাইতেছে। আচ্ছা হোক, এখান থেকে আমরা কমেন্ট লিখতে পারি। সাপোজ আমি যদি X1 কমেন্ট কমেন্ট লিখি স্টোর লিখলাম, যখন আমরা প্রোগ্রামে অ্যাড করবো X1 তখন এখানে স্টার চলে আসবে। যাই হোক, তাহলে এখান থেকে আমরা একসাথেই একত্রে বসে এক জায়গায় হাজার হাজার প্রোগ্রাম লিখতে পারি। ইনপুট তো এত কথা না, ইনপুট আছে 377 পর্যন্ত, X 377, আউটপুটও 377, তবে মেমোরি আমার অনেক বেশি আছে। আচ্ছা, তাহলে আবার ভিউ এখন আছে কমেন্ট মোডে। আমি আবার প্রোগ্রাম মোডে কিভাবে যাবো? প্রোগ্রাম মোডে যাওয়ার জন্য আবার ভিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম মোডে যেতে হবে। হুম, যেমন আমি যদি এখান থেকে আমি তো কিবোর্ডে প্রোগ্রাম করছি, আমি যদি এখানে কিবোর্ড ছাড়া এখান থেকে প্রোগ্রাম করি, যেমন এটা হচ্ছে আমার এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট, রাইজিং এস, ফলিং ট্রিগার হয়েছে, এটা সামনে প্রোগ্রাম আছে দেখাবো। এটা হচ্ছে স্টেপ পয়েন্ট, অনেকটা রেজির মতো কাজ করে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, এই যে ইনস্ট্রাকশন গুলো আপনি F6 থেকে নিতে পারবেন। F7 কয়েল, এই যে কয়েল, তারপরে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন নিচ্ছি এটা। এটা হচ্ছে ইনভার্স লজিক। তো আমি যদি এটা দেই ইনভার্স লজিক, এটা দিলে ওরা উল্টা কাজ করবে। তারপরে আছে কি, এটা হচ্ছে কম্পারিজন। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ দরকার নাই। এই ডিল ভার্টিক্যাল লাইন দিচ্ছি। এই ভার্টিক্যাল লাইন যদি ডিলিট করতে চাই এখানে ক্লিক করবো, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম, আগের মতো হয়ে গেল। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক যে ইগুলা ইনস্ট্রাকশন গুলো এগুলা। আচ্ছা যাক, আমি যদি এখান থেকে নিতে চাই, সাপোজ এখানে এই এনো কন্টাক্ট ক্লিক করলাম, দেখেন এখানে ডিভাইস নামে কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে, এম আছে, এস আছে, সবই আছে যারা দরকার। না শুধু ডিটা নাই, ডিটা তোমার ডাটা রেজিস্টার, ডাটা এটা তোমার এই ইনপুট আউটপুট ডিভাইস। তাহলে দেখেন X0 কত থেকে কত পর্যন্ত আছে, রেঞ্জ ধান লেখা আছে X0 থেকে X 377। Y0 কত আছে সেম, Y0 থেকে Y 377। এম কত আছে, M0 থেকে M 4095 পর্যন্ত আছে। স্টেপ কাউন্টার, স্টেপ স্টেপ পয়েন্টার S0 থেকে S 1023। টাইমার আছে 255 পর্যন্ত, কাউন্টারও আছে 255 পর্যন্ত। ঠিক আছে। তো আপনি সব কমেন্ট গুলো আপনি এক জায়গা থেকে লিখতে পারেন, কোথা থেকে, এই যে ডিভাইস কমেন্ট লিস্ট থেকে। আচ্ছা, তারপরে কি আছে, আহ, আমি আবার ল্যাডার ডায়াগ্রাম মোডে যাই, শো কমেন্ট। আমি যদি যেহেতু কমেন্ট লিখছি কিন্তু কমেন্ট দেখা যাচ্ছে না, ওই যে বলছিলাম যে কমেন্ট শো করাইতে হয়, অটোমেটিক শো করে না। শুধুমাত্র সেগমেন্ট কমেন্ট শো করে, বাকি কমেন্ট শো করাইতে হয়। আমি এখানে স্টার্ট দিচ্ছি, স্টার্ট কমান্ড দিচ্ছি, লিখছি স্টার্ট। আমি যদি লিখি ক্লোজ কন্টাক্ট নেই X1 কিন্তু আমি কমেন্ট লিখছিলাম, কমেন্ট লিখছিলাম দেখে আমার এখানে শো করতেছে স্টপ। তো আমি কেউ শো করাবো, ভিউ থেকে শো কমেন্টে ক্লিক করলে কমেন্ট গুলো শো করবে স্টার্ট স্টপ। হ্যাঁ, এই যে মোটর লিখছিলাম, এটা কি রো কমেন্ট লিখছিলাম না, রো কমেন্ট, রো কমেন্টের নাম আসে শো করছে মোটর নামে। হ্যাঁ, আমি যদি আবার ক্লিক করি শো কমেন্টে চলে যাবে কমেন্ট। তো এই হলো আমাদের ভিউর কাজ। এই ডিভাইসগুলো আমার এখানে আছে দেখেন, এই যে ইনস্ট্রাকশন লিস্ট মোড। আমি যদি ক্লিক করি ইনস্ট্রাকশন লিস্ট মোডে চলে গেছে। আবার যদি এটা দেই ডাটা ডায়াগ্রাম মোড, এটা হচ্ছে আমার এডিট মোডের ডিভাইস, এটা হচ্ছে আমার ডিভাইস কমেন্ট লিস্ট। এই যে আবার ডাটা ডায়াগ্রাম মোডে যাই, এটা হচ্ছে অনলাইন মোড। হ্যাঁ, এটা দরকার নাই আপাতত। এটা ল্যাডার স্টার মনিটরিং, ল্যাডার মনিটরিং করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। রান মোড, স্টপ মোড, এটা সিমুলেশন করার সময় লাগে। হ্যাঁ, সিমুলেশন করার সময় লাগে, অনলাইন বা অফলাইন সিমুলেশন ক্ষেত্রে লাগে, দুটো লাগে। আর রিড ফ্রম পিএসসি মানে পিএসসি থেকে রিড করবেন মানে আপলোড। আর রাইট টু পিএসসি, পিএসসির মধ্যে ডাউনলোড করবেন বা প্রোগ্রাম দিবেন। রাইট টু পিএসসি মানে প্রোগ্রাম ডাউনলোড। স্লেভ অ্যাড্রেস, অনেক সময় আমরা পিএসসিতে একাধিক পিএসসি ইউজ করি, সেক্ষেত্রে স্লেভ অ্যাড্রেস থেকে অ্যাড্রেসিং করে দিতে পারেন। স্টেশন অ্যাড্রেস মানে আপনি মাস্টার পিএসসির সাথে কয়টা আপনি স্ল্যাব নিচ্ছেন বা স্লিপ নিচ্ছেন, মাস্টার স্ল্যাব। আচ্ছা, তারপরে এটা কোড, এটা হচ্ছে কম্পাইলার, ওই যে কম্পাইলার থেকে যেটা বলছিলাম রেজিস্ট্রেশন। তো এখানে কি আছে, লোডস মডিউল। আপনি
যখন লোড সেলে প্রোগ্রাম করবেন, লোড সেল মডিউল এখানে এখানে ক্লিক করে কি করতে পারবেন, এখানে আপনার মডিউলের যে কমিউনিকেশন সেটিং গুলো এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, কমিউনিকেশন সেটিং গুলো করতে পারবেন এবং ক্যালিব্রেশন করতে পারবেন, এই যে ক্যালিব্রেশন থেকে লোড সেল ক্যালিব্রেশন করতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে, এখানে হচ্ছে সিমুলেটর। আপনি প্রোগ্রাম করার পর সিমুলেশন করবেন, তখন এখান থেকে সিমুলেশন করতে পারবেন। এটা এক্সটেনশন মডিউল, এখান থেকে আপনি কি করতে পারবেন, কয়টা এক্সটেনশন মডিউল লাগাইছেন আপনার এখানে স্ক্যান করে দেখতে পাবেন যে আসলে ফিজিক্যালি আপনি কয়টা মডিউল ইউজ করছেন, আসলে ঠিক আছে কিনা এখানে। তো আপনি সাপোজ ফিজিক্যালি 5টা মডিউল ইউজ করছেন, এখানে পাঁচটা দেখাচ্ছে কিনা। হ্যাঁ, অর্থাৎ আপনি এখান থেকে স্ক্যান করে মডিউল দেখতে পারবেন। ইন্টারাপ্ট সার্ভিস, এটা কখনো কাজ করে নাই। টেম্পারেচার মনিটর, আপনি এখান থেকে টেম্পারেচার মডিউলের একটা আলাদা সফটওয়্যার আছে, দেখাই। এই যে ডেল্টা আইএ ডিটি কম, ঠিক আছে, টিসি ডিটি কম। এটা হচ্ছে থার্মোকাপলের, শুধুমাত্র থার্মোকাপলের জন্য এটা এই সফটওয়্যারটা। অর্থাৎ ডিটিসি 1000, ডিটিসি 2000, এই মডিউলগুলো আমরা টেম্পারেচার নর্মাল টেম্পারেচার কন্ট্রোলের পরিবর্তে ইউজ করতে পারি। নর্মাল টেম্পারেচার কন্ট্রোলের পরিবর্তে আমরা এই ডিটিসি 1000 বা ডিটিসি 2000 ডেল্টা ব্র্যান্ডের মডেল ইউজ করতে পারি, যা দিয়ে কি করতে পারি, টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। তো ওই জিনিসগুলো আমরা এখান থেকে টেম্পারেচার মেজারিং করতে পারবো, মনিটরিং করতে পারবো। হুম, আচ্ছা, তারপরে আহ, তারপর হচ্ছে আমার এখানে আহ, কি আছে, টু অ্যাক্সিস মোশন কন্ট্রোল, এখান থেকে মোশন কন্ট্রোল প্রোগ্রাম করতে পারবেন। স্ট্যান্ডিং মেশিন সেট আপ, জানি না, কখন করি নাই। অক্সিলিয়ারি সেট আপ ফর এক্সটেনশন মডিউল, এখান থেকে আপনি অ্যানালগ প্রোগ্রাম করতে পারবেন, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, পিটি 100 থার্মোকাপল, এই প্রোগ্রামগুলো আপনি এখান থেকে করতে পারবেন। অর্থাৎ অ্যানালগ প্রোগ্রাম করতে পারবেন এখান থেকে। এটা এটা হচ্ছে পজিশন কন্ট্রোল, অর্থাৎ সার্ভার প্রোগ্রাম করতে পারবেন। অর্থাৎ ডেল্টা এত সুন্দর একটা সফটওয়্যার, এখান থেকে আপনি অটোমেটিক্যালি প্রোগ্রাম করতে পারবেন। পজিশন কন্ট্রোল এখান থেকে করতে পারবেন। তো এটা কি আছে, কম্বিনেশন প্রোগ্রাম, এখান থেকে বাসের প্রোগ্রাম করতে পারবেন, মোট বাস প্রোগ্রাম করতে পারবেন এখান থেকে। এটা কি আছে, তারপর হাই স্পিড পাস আউটপুট, এখানে এটা কোন করে নেই। হাই স্পিড কাউন্টার, এখান থেকে আপনি এনকোডারের প্রোগ্রাম করতে পারবেন, অর্থাৎ এইচএসসি হাই স্পিড কাউন্টারের প্রোগ্রাম করতে পারবেন। পিএডি থেকে পিএডি প্রোগ্রাম করতে পারবেন। হ্যাঁ, অক্সিলারি ফর ডিসিএনটি। আচ্ছা, এটা কখন ইউজ করি না, যাই হোক, দরকার অনেক একটা। এই হলো আমাদের খেলা। আর এখানে দেখেন, আমরা গেছিলাম ভিভো পর্যন্ত, তাই না। কমিউনিকেশন কি আছে, ট্রান্সফার সেটআপ, এখান থেকে আমরা প্রোগ্রাম ডাউনলোড বা আপলোড করতে পারি। পিসি আসছে কই থেকে, দেখেন পিএলসি থেকে পিসির দিকে তীর আছে, তার মানে কি, পিএলসি থেকে পিসির দিকে তীর আছে, তার মানে কি, পিএলসি থেকে পিসিতে প্রোগ্রাম আসবে, মানে আপলোড করবেন। আর যদি পিসি থেকে পিএলসি দেন, দেখেন পিসি থেকে পিএলসির দিকে তীর আছে, তার মানে কি, আপনি এই পিসি থেকে পিএলসি তে প্রোগ্রাম দিবেন, তার মানে ডাউনলোড হবে। সেক্ষেত্রে আপনি কমেন্ট সহ দিতে পারেন বা কমেন্ট ছাড়াও দিতে পারেন প্রোগ্রাম ডাউনলোড বা আপলোড। তারপরে কি আছে, সিস্টেম সিকিউরিটি, এখান থেকে আপনি পিএসসি প্রোগ্রামে পাসওয়ার্ড দিতে পারেন। পিএসসি পাসওয়ার্ড, অর্থাৎ প্রোগ্রাম আপলোড বা ডাউনলোড করার সময় পাসওয়ার্ড শো করবে, পাসওয়ার্ড চাইবে। পিএসসি আইডি সেটিং, পিএসসি পাসওয়ার্ড সেটিং। আরেকটা আছে প্রোগ্রাম আপলোড ডিসেবল। যারা পিএসসি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন, অনেক সময় প্রোগ্রাম আপলোড করার সময় লেখা ওঠে কি, প্রোগ্রাম আপলোড ডিসেবল, তার মানে কি, ডিসেবল করে রাখে এখান থেকে। তো এখান থেকে যদি ডিসেবল করে রাখে, তাহলে কি করা যায় না, প্রোগ্রাম আপলোড করতে পারবেন না। পাসওয়ার্ড থাকলে তো আপনি আপলোড করতে পারবেন ট্র্যাক করে, কিন্তু আপলোড ডিসেবল থাকলে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। এমনকি স্বয়ং প্রোগ্রামারও যদি প্রোগ্রামটা সেভ করে না রাখে কোথাও, সে নিজেও কিছু করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি, রান মোড, স্টপ মোড, এটা অনলাইন বা অফলাইন সিমুলেশন ক্ষেত্রে লাগে। লেটার স্ট্যাক মনিটরিং, ওই যে বললাম, অনলাইন মনিটরিং ক্ষেত্রে লাগে এটা। এখান থেকে মনিটরিং দেখাচ্ছে, যেহেতু কমিউনিকেশন নাই, এই জন্য ডিটেক্ট করতেছে, ডিটেক্টিং কমিউনিকেশন পোর্ট ডিসকানেক্ট। আচ্ছা, তারপরে কি আছে, এর দরকার নাই। ফরম্যাট পেজ মেমোরি, অনেক সময় পেজ হ্যাং হয়ে যায়, উল্টা পাল্টা কাজ করে, অথবা ডাটা রেজিস্টার ডাটা নেয় না, ডাটা কাজ করে না, তখন এখান থেকে ফরম্যাট পেজ দিলে বা কোনো এরর আসলে ফরম্যাট দিলে পরে অনেক সময় ঠিক হয়ে যায়।
ইরোনেশন কখন কখন ঠিক হয়, কখন হয় না। আর উল্টো পাল্টা দেখালে পারা, বা ডাটা রেজিস্টার ডাটা না নিলে পারা, হ্যাঁ, বা হ্যাং হয়ে গেলে বা তখন ফরম্যাট দিলে পারা, পাওয়ার অফ করে অন করলে অনেক সময় কাজ করে, ভালো হয়ে যায়। এগুলো দরকার নাই। অপশন অপশনের মধ্যে কি কি আছে? অপশনের মধ্যে কি কি আছে? কমিউনিকেশন সেটিং, এখান থেকে আপনি দেখেন কি করতে পারবেন। এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমরা আহ, আমরা যে পিএসসির সাথে পিসিতে একটা কমিউনিকেশন কেবল বা প্রোগ্রামিং কেবল লাগাবো, তো কম পোর্ট পাবে, এখানে কম পোর্ট শো করবে, কম 3, কম 4, কম 5, হ্যাঁ, শো করবে। তো যে কম পোর্টটা পাবে ওটা সিলেক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে, শো করবে। সিলেক্ট করার পর সিলেক্ট করার পর অটো ডিরেক্ট দিলে কমিউনিকেশন হয়ে যাবে, হ্যাঁ, সাকসেসফুলি। তো তার জন্য কি করতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কোনটা কি আছে। সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে 7E1, অর্থাৎ ডাটা লেন্থ 7, পেরিটি বিট ইভেন, স্টপ বিট 1, ওকে, স্টপ বিটস 1, আর বার্থ ডেট 9600। আর স্টেশন অ্যাড্রেস হচ্ছে আপনি কয়টা পেজ ইউজ করছেন, মাস্টার পেজের সাথে আপনি কয়টা পেজ ইউজ করছেন ওটা। তো আপনি যদি 1 নম্বর পেজের জন্য প্রোগ্রাম করেন তাহলে এক থাকবে, যদি আপনি 2 নম্বর পেজের জন্য পিএসসির জন্য প্রোগ্রাম করেন তাহলে 2 থাকবে, যদি আপনি 3 নাম্বার পিএসসির জন্য প্রোগ্রাম করেন তাহলে 3 থাকবে। এই ওকে দিতে হবে, তারপরে ওকে দিতে হবে। ওকে। আচ্ছা, তারপরে কি আছে? চেঞ্জ পেজ টাইপ, আপনি সাপোজ এসবি2 তে প্রোগ্রাম করছি, আপনি চাইতেছেন এখন আমি এসি2 লাগবে। তো আপনি কি আপনার কপি করে পেস্ট করবেন নাকি, অথবা আপনি নতুন করে প্রোগ্রাম করবেন নাকি, কষ্ট করে করবেন না, করবেন এই অপশন থেকে চেঞ্জ পেজ টাইপে গিয়ে আপনি সিরিজটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে ওকে দিলে হয়ে যাবে। তারপরে আছে কি এডিট, দরকার নাই। প্রোগ্রাম সেটিং, এখান থেকে আপনি প্রোগ্রাম আইডি বা প্রোগ্রাম পাসওয়ার্ড দিতে পারবেন, অর্থাৎ আপনি যদি প্রোগ্রামে পাসওয়ার্ড দেন তাহলে কি করতে পারবেন না, পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবেন না। অথবা সাপোজ আপনি প্রোগ্রাম করে রাখছেন, আপনি প্রোগ্রাম করার পর, আমি সাপোজ প্রোগ্রাম করার পর এখানে রাখছেন, ডেস্কটপে রেখেছেন, যে কোড ঢুকে দেখে বদলে প্রোগ্রাম কি করছে প্রোগ্রাম। তো আপনি যদি চান পাসওয়ার্ড দিয়ে রাখবেন তাহলে এখানে, এখান থেকে প্রোগ্রাম পাসওয়ার্ড দিয়ে রাখলে, প্রোগ্রাম সেটিং থেকে প্রোগ্রাম পাসওয়ার্ড দিয়ে রাখলে কেউ দেখতে পারবে না প্রোগ্রাম, ঢুকতে হবে কিন্তু সাদা দেখাবে, যে এরকম ধূসর কালার দেখাবে, সাদা দেখাবে, কিছুই দেখাবে না। আচ্ছা, তারপরে কি আছে? কাস্টেড কালার, এখান থেকে আপনি যে প্রোগ্রামের কালার গুলো চেঞ্জ করতে পারেন। কালো আছে, আপনি অন্য কালার দিতে পারেন চাইলে। এখানে আর কিছু নাই। ল্যাঙ্গুয়েজ সেটা, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যদি চাইনিজ দেন সব চাইনিজ হয়ে যাবে, টার্কিশ দেন সব টার্কিশ হয়ে যাবে। হুম, এখানে আর তেমন কিছু নাই। ওই যে টেম্পারেচার মনিটর, এখান থেকে আগে বললাম এখানে আছে টেম্পারেচার মনিটর, ওই জায়গা থেকে টেম্পারেচার মনিটর। এক্সটেনশন মডিউল বললাম, কয়টা মডিউল আছে কানেক্টেড, ওটা দেখতে পাবেন এখান থেকে। হ্যাঁ, আর উইন্ডোতে কি আছে, কিছু নাই। এখান থেকে আপনি পিএসসি ভার্সন সম্পর্কে, এই সফটওয়্যার ভার্সন সম্পর্কে জানতে পারবেন, ভার্সন কত, ওয়েবসাইট দেখতে পাবেন আর কি। এই তো আজকের মতো এ পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন, জাস্ট বেশি ধারণা দিলাম কোন প্রসেসর কি কাজ ঠিক আছে। সামনে পরবর্তীতে আমরা ডিটেলস আস্তে আস্তে ধাপে ধাপে সবকিছু দেখবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।